শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তো তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ইতোমধ্যে। এটা সবার জন্যই। তো সেই অ্যাসাইনমেন্টের উপর আমরা কিছু আলোচনা করব। আমাদের অত্র সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মহোদয় বিশেষ করে নির্দেশনা দিয়েছেন যে অ্যাসাইনমেন্টগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে যথাযথ উত্তর পাওয়া যাবে, সেগুলো বিষয়ে একটু আলোচনা করার জন্য। তো আমি আজকে আমাদের পদার্থবিজ্ঞানের যে প্রথম অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে সরাসরি উত্তর বলার কোনো সুযোগ নাই, তবে তোমরা যাতে নম্বর বেশি পাও, যেহেতু এই অ্যাসাইনমেন্টের নম্বর সরাসরি তোমাদের ফলাফল নির্ধারণ করবে, সেই জন্য তোমরা যাতে যথাযথ নম্বর পাও, সুন্দরভাবে লিখতে পারো, তোমাদের উপর যেন কোনো চাপ সৃষ্টি না হয়, সেজন্যই কিছু আলোচনা করব। তো প্রথম হলো যে অ্যাসাইনমেন্টের কিন্তু একটা কভার পেজ হবে, কভার পৃষ্ঠা। তোমরা ইতোমধ্যে হয়তো কভার পৃষ্ঠাটা পেয়েছো, না হলে কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এখন কভার পেজের পরে তোমাদের হয়তো কোথাও শিরোনাম লেখার একটা জায়গা আছে। তো আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে ভেক্টর। তোমরা যেখানে অ্যাসাইনমেন্টটা পাবে, ওয়েবসাইটে হোক আর যেখানেই হোক, যেভাবেই তোমরা কালেকশন করো না কেন, সেখানে দেখবে যে একদম বাম দিকের একটা কলামে অ্যাসাইনমেন্টের নম্বর এবং শিরোনাম উল্লেখ আছে, সেটা লিখতে হবে। এরপর তোমার খাতা নির্বাচন। তুমি যে কোনো খাতাতেই লিখতে পারবে, তবে যাতে সবার প্রায় একই রকম হয়, এই জন্য A4 সাইজ কাগজের একটা নির্দেশনা দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে। এই জন্য A4 সাইজ কাগজেই তোমরা লিখবে। আর প্রায়ই তোমরা হয়তো জানতে চাও যে কাগজের উভয় পৃষ্ঠায় লেখা যাবে কি না। তো কাগজের উভয় পৃষ্ঠেই লেখা যাবে, তবে কাগজ যদি খুবই পাতলা হয়, এক পৃষ্ঠার লেখার কারণে যদি অপর পৃষ্ঠায় লিখতে অসুবিধা হয় বা লেখা যদি অস্পষ্ট হয়, সেক্ষেত্রে এক পৃষ্ঠায় লিখতে হবে। আর সেরকম কিছু না হলে কাগজের উভয় পৃষ্ঠেই লেখা যাবে। আর কভার পৃষ্ঠার উল্টা পাশে না লেখাটাই ভালো হবে। তো আশা করি আর মার্জিন দেব কি দেব না, তো মার্জিন দেওয়াটা খুবই আবশ্যক বা জরুরি তা নয়, তবে আমরা দেখেছি যে মার্জিন দিলে লেখাটা সুন্দর হয়, প্রশ্নের নম্বর লিখতে সুবিধা হয়। এই জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা মার্জিন দিবে। তো মার্জিন দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে তোমরা একেবারে মার্জিন দেওয়ার সময় খাতার ওপরে অনেক জায়গা ছেড়ে দাও, অপচয় হয়, এটা ঠিক না। প্রয়োজনীয় পরিমাণ ফাঁকা রাখবে ওপরে, বাম পাশেও প্রয়োজনীয় পরিমাণ, অধিক ফাঁকা রাখার কোনো প্রয়োজন নেই। তো এই হলো আমার খাতা সংক্রান্ত বা অ্যাসাইনমেন্ট বইটা সংক্রান্ত আলোচনা। এখন আমি সরাসরি প্রশ্নের দিকে যাব। তো প্রশ্নের কিন্তু একাধিক পার্ট আছে, তোমরা হয়তো দেখেছো, না হলে অবশ্যই আজকেই দেখবে যে একটা উদ্দীপকের সাথে প্রশ্নগুলো ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত, চ পর্যন্ত আছে। চ মানে 5টা কোশ্চেন আছে, 4টেও থাকতে পারে। আবার প্রত্যেকটা প্রশ্নে কিন্তু নম্বর সমান নয়। বেশিরভাগ প্রশ্নের নম্বর হচ্ছে 3। যেমন আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা আছে ভেক্টর নিয়ে, এখানে আসলে প্রশ্ন আছে 100 পর্যন্ত এবং পুরা উদ্দীপকে নম্বর হলো 16 নম্বর। তো এখানে এই 5টা কোশ্চেনের মধ্যে খ নম্বর এবং ও নম্বর, এই দুটো কোশ্চেনে আছে 2 নম্বর করে, আর বাকি সবগুলোতে আছে 3 নম্বর করে। 3 নম্বর।
তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে প্রত্যেকটা প্রশ্নে না হোক, অনেক প্রশ্নের ভিতরে একাধিক অংশ আছে। যেমন আমি একটা প্রথম প্রশ্নটা পড়ে শোনাই, সেটা হলো, সেখানে লেখা আছে প্রশ্নে যে পি ভেক্টরটির বা পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। সাথে আরও একটা কোশ্চেনের সাথে আছে যে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দুটো প্রশ্ন আছে। কেউ যদি ভালো করে খেয়াল না করো তাহলে হয়তো তুমি প্রথম প্রশ্নটা লিখেই শেষ করবে, ওর সাথে আরও যে একটা কোশ্চেন আছে সেটা তুমি খেয়াল করবে না, কিন্তু সেটা করা যাবে না। তো যাই হোক, আমি প্রথম যে পরামর্শটা দেবো সেটা হলো যে তোমরা অ্যাসাইনমেন্টটা হাতে নিয়ে, এখানে দেখো আমি লিখছি উদ্দীপক এবং প্রশ্ন, এটা বারবার করে স্টাডি করতে হবে। একবার, দুইবার, তিনবার স্টাডি করলে হবে না, বারবার উদ্দীপকটা এবং তার সাথে প্রশ্নগুলো বারবার স্টাডি করে নিতে হবে। স্টাডি করার পরে তুমি আলাদা একটা কাগজে রাফ করতে পারো যে এই প্রশ্নগুলোর মধ্যে কি কি জিনিস, কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে, সেগুলো তুমি আলাদাভাবে একটু রিমার্ক করতে পারো একটা রাফ কাগজে, খাতাতে। এরপর তুমি নম্বর বিন্যাসের দিকে একটু খেয়াল করবে। যেখানে নম্বর 3, সেখানে অবশ্যই 3 নম্বরের উপযোগী করেই কিন্তু উত্তরটা লিখতে হবে। যেখানে নম্বর 2, সেটা 2-এর উপযোগী করেই লিখতে হবে। নম্বর আছে 2, তুমি একেবারে একটা রচনা লিখে ফেললে তার কিন্তু কোনো প্রয়োজন নাই। 2 নম্বরের জন্য আমরা বেশি তথ্য চাই না, মাত্র 2টা বা 3টা মূল পয়েন্ট যথাযথভাবে উল্লেখ করলেই কিন্তু চলে। আমি সেরকম একটা এক্সাম্পল দেখাব। 3 নম্বরের জন্য একইভাবে যে অবশ্যই একটু বেশি লিখতে হবে, সেখানে বিশ্লেষণ থাকতে হবে, সূত্রের উপস্থাপন থাকতে হবে, গাণিতিক বিশ্লেষণ থাকতে হবে, সব শেষে তোমার হয়তো মন্তব্য করা লাগতে পারে। সেই মন্তব্যটা কিন্তু সরাসরি একটা বাক্য দিয়েও হতে পারে, কিংবা একটা লেখচিত্রের মাধ্যমেও হতে পারে, সেটা প্রশ্নের উপর নির্ভর করবে। এরপর যেটা আমি একটু আগে বলেছি যে প্রশ্নের বিভিন্ন অংশগুলো, একটা প্রশ্নের ভিতরে একাধিক অংশ থাকে, সেই অংশগুলোর উত্তর করার সময় তোমাকে প্যারা আকারে লিখলে ভালো হয়। যেমন ক নম্বর প্রশ্ন, এর একটা অংশ তুমি উত্তর লিখলে, লেখার পর একটা লাইন লেখার মতো ফাঁকা দিয়ে আলাদা একটা প্যারা হিসাবে প্রশ্নের বাকি অংশের উত্তর লিখতে পারো, যাতে যিনি তোমার উত্তরপত্র মূল্যায়ন করবেন তার যেন দৃষ্টির বাহিরে না যায়, তিনি যেন ওটা দেখতে বাধ্য হন। তোমার চেষ্টা থাকবে যে যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি যেন যত কম পরিশ্রমে, যত ইজিভাবে দেখে যেন সন্তুষ্ট যেন হন। তোমার খাতায় তোমার উপস্থাপনটা হবে ঠিক সেরকম। আর আমি কিছু এখন উদাহরণে যাব। যেমন তোমাদেরকে যদি বলা হয় একটা বিন্দু দিয়ে যে এই পি বিন্দুটার অবস্থান ভেক্টর কত, এখন সরাসরি তুমি পি ভেক্টরটার অবস্থান ভেক্টর লিখতে পারো, তাহলে এক লাইনে হয়ে যায়। কিন্তু এখানে যদি নম্বর বেশি থাকে তাহলে এক লাইনে লিখলে তো আর 3 নম্বর আশা করা যায় না। তাহলে কি করতে হবে? তোমাকে আগে মূল সূত্র, এই যে তুমি যে লাইনটা লিখতে চাচ্ছ এই লাইনটা তো সরাসরি আসেনি, এটা কোনো না কোনো সূত্র বা কোনো না কোনো তথ্য থেকে এসেছে। তাহলে তোমার এই লেখাটা বা এই ডকুমেন্টটা যে তত্ত্বের অংশ বা যে তত্ত্বের আলোকে এসেছে,
বা যে সূত্রের আলোকে এসেছে সেই সূত্র বা তথ্যটা উপস্থাপন করতে হবে। তবে সেটা যদি খুব বড় হয় তাহলে বড় করে লেখার প্রয়োজন নাই, হুবহুব লেখার প্রয়োজন নাই, মূল কথাটা লিখতে হবে। তো আমি এখানে দাঁড়াইছি তোমাদের বিষয়গুলোকে বোঝানোর জন্য, সরাসরি উত্তর বলে দেওয়ার জন্য নয়। যেহেতু এটা পরীক্ষা, এর সরাসরি উত্তর বলে দেওয়া আমার উচিত নয়, আমি সেটা করবও না, সেরকম নির্দেশনাও আমাদের নেই। তো যেহেতু তোমরা অনেক দিন থেকেই ক্লাস আমরা নিতে পারতেছি না সরাসরি, আর অ্যাসাইনমেন্টের এই ধারণাটাও আমাদের একেবারে খুব পুরাতন নয়, এজন্যই আলোচনা। তো যাই হোক, তো প্রথমে যেমন বলা হলো যে এই বিন্দুটার অবস্থান ভেক্টর কত, তাহলে আমরা সরাসরি বিন্দুটার অবস্থান ভেক্টর লিখব না। তার আগে আমরা তাত্ত্বিক একটা কথা বলবো। যেমন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দু যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে ওই এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে পারি সেটাই হচ্ছে ওই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আসলে কি করে? মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর পজিশন বা অবস্থান নির্দেশ করে। তাহলে ওই বিন্দুর অবস্থান ভেক্টর হবে। আমরা অবস্থান ভেক্টরকে সাধারণত যেটা দিয়ে প্রকাশ করি সেটাই লিখব। আর দিয়ে প্রকাশ যদি করি তাহলে স্মল আর ওপরে তীর চিহ্ন সমান সমান এক্স আই ওয়াই জে প্লাস জেড কে। এখানে আই জে কে কি সেটাও উল্লেখ করতে হবে। এখানে আই জে কে হলো আয়ত একক ভেক্টর, ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। যে কোনো একটা সমীকরণ লেখার পর ওই সমীকরণে যে প্যারামিটারগুলো থাকে সে প্যারামিটারগুলোর পরিচয় দিতে হয়। যেমন আমরা এখানে দিলাম যে আই জে কে হলো ধনাত্মক এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর। এরপর আমরা লিখব যে উপরের সমীকরণের বা উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমার এই বিন্দুর অবস্থান ভেক্টর হবে, দিয়ে আমরা সেই বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখব। আমি কিন্তু এখন তুমি পূর্ণাঙ্গভাবে 2 নম্বর পেয়ে যাবে। এরপর তোমাকে দেখতে হবে যে প্রশ্নের আর কোনো অংশ আসছে কিনা, বর্ধিত আর কোনো অংশ আছে কিনা। যদি থাকে তাহলে সে অংশের উত্তর আলাদা প্যারায় দিতে হবে। এখানে একটা প্যারা শেষ হয়ে গেল, তারপর একটা লাইন লেখার মতো জায়গা ফাঁকা দিয়ে পরে আর একটা প্যারা হিসাবে প্রশ্নের দ্বিতীয় অংশ লিখতে হবে। যেমন দ্বিতীয় অংশে থাকতে পারে যে ভেক্টরটির মান কত, ভেক্টরটির দিক কোন দিকে, কিংবা বলতে পারে ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর কেমন হবে। তো যেটাই থাকুক সেটা আমাদের লিখতে হবে আলাদা প্যারা হিসেবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বারবারই কিন্তু বলে দেওয়া হচ্ছে এই উত্তরপত্র কিন্তু সরাসরি বোর্ডে যাবে এবং এই অ্যাসাইনমেন্ট থেকে ফলাফল নির্ধারণ হবে। কাজেই গুরুত্ব দিতে হবে, সিরিয়াসভাবে নিতে হবে, তবে টেনশনের কোনো কারণ নেই। যাই হোক, এখন এরপরে এরকমভাবে আমরা একটা উত্তর শেষ করে দিলাম। আবার কিছু কিছু প্রশ্ন আছে যে যেখানে হয়তো তোমার গাণিতিক অঙ্ক করতে বলা হচ্ছে। যেমন আমাদের কিছু প্রশ্ন ছিল যে ধরো পি কিউ দুটো ভেক্টর বা এ এবং বি দুটো ভেক্টর, এই ভেক্টর দুটো কোনো একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করতে পারে, কিংবা বলাও যদি থাকতো যে ভেক্টর দুটো কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে আমরা আগে রাফ করে নেব যে আমার এই ভেক্টর দুটো কী নির্দেশ করতেছে, তারপর কি চাওয়া হয়েছে। আমাদের চাওয়া হয়েছিল যে এরা যদি একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে। তো এখানেও একই কথা, আমরা সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব না, আমরা আগে সূত্র উপস্থাপন করে নেব
আমরা লিখব যে দুটো ভেক্টর এ এবং বি যদি কোনো একটা ত্রিভুজের দুটি শূন্যতম নির্দেশ করে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ ক্রস বি সমান সমান হাফ ইন্টু ক্রস গুণফলের মান। এভাবে সূত্র আগে একটা লিখে নেব, খুব বেশি লেখার দরকার নেই, এক লাইন। তারপর ওই সূত্রের আলোকে আমি গাণিতিক সমস্যাটির সমাধান করব। আবার অনেক সময় বলা হতে পারে যে যে উত্তরের পক্ষে, মানে তুমি যে আনসারটা তৈরি করলে সেই আনসারের পক্ষে তোমার ব্যাখ্যা বা মতামত উপস্থাপন করো। তাহলে শুধু আনসার করলাম, আমি একটা সামন্তরিকের বা একটা ত্রিভুজের বা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে আনসার লিখলাম, লিখে শেষ করলাম, হবে না। আরও একটু লিখতে হবে, কারণ প্রশ্নের দিকে তাকাতে হবে, বারবার করে প্রশ্ন দেখতে হবে। প্রশ্নে বলা হচ্ছে যে তোমার উত্তরের সপক্ষে বা তুমি যে আনসারটা পেলে বা যে আনসারটা তৈরি করলে তার পক্ষে তোমাকে কিছু যুক্তি বা কিছু তথ্য, আরও কিছু জিনিস তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে। তবে এখানে দেখবে মজার ব্যাপার হলো, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেখবে যে হয়তো এমন একটা ফলাফল তোমার তৈরি হয়েছে বা তুমি ক্ষেত্রফলের মান এমন একটা কিছু পেয়েছো যে ফলাফলটা যেন তোমার দিকে তাকিয়ে আছে, যে তুমি ফলাফল নিয়ে কিছু মন্তব্য করবে। একজন ভালো ছাত্র কিন্তু কখনোই এই ফলাফলটা এড়িয়ে যেতে পারে না, ফলাফলই বলে দেবে যে তোমার কিছু মন্তব্য প্রয়োজন। ফলাফল পজিটিভ আসলো কেন, নেগেটিভ আসলো কেন, ফলাফল 0 আসলো কেন, এরকম একটা কিছু তোমাকে ফলাফল দেখে মন্তব্য করতে হবে। এক্ষেত্রে তোমরা বিভিন্ন বইয়ের হেল্প নিতে পারো, স্টাডি করতে পারো, বেশি বেশি পড়াশুনো করতে পারো। তবে হুবহুব কোনো বই থেকে, হুবহুব কোথাও থেকে কপি পেস্ট করার কিন্তু কোনো সুযোগ নেই। তোমরা সেগুলো পড়ে নিজে জ্ঞান বাড়াতে পারো, নিজের দক্ষতা বাড়াতে পারো, কিন্তু সরাসরি লেখার কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্নে যদি কখনো ফলাফলের বা উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা চাওয়া হয়, তাহলে সেটা আলাদা প্যারা হিসেবে ব্যাখ্যাটা দিতে হবে। তবে সেই ব্যাখ্যা কিন্তু আবার একটা গরু রচনা হবে না, সেটা যেন যতটা সম্ভব ছোট হয়। বড় করলে বেশি নম্বর পাওয়া যাবে এমন কোনো কথা নেই। তাহলে আমি এখন যদি কনক্লুশনে আসি, তাহলে আমার ব্যাখ্যাগুলো হলো যে তুমি যে আনসারটা তৈরি করবে, তুমি যে সূত্র ব্যবহার করবে, সেই সূত্রটা আগেও প্রথমে লিখবে বা সেই তত্ত্বটার অংশবিশেষ লিখবে। লেখার পরে সেই সূত্র বা তথ্যের আলোকে তুমি গাণিতিক সমস্যাটার সমাধান করবে। গাণিতিক সমস্যার সমাধান করে তুমি যে আনসারটা পেলে বা যে উত্তর তুমি পেলে, সেই উত্তরের পক্ষে কিছু ব্যাখ্যা তোমাকে নিচে দিতে হবে। এই ব্যাখ্যাটা সাধারণত আমরা 2-3 লাইনেই শেষ করি। তবে হয়তো কখনো কখনো এই ব্যাখ্যাটা কোনো লেখচিত্রের মাধ্যমেও বা আদার অন্য কোনো উপায়েও তুমি উপস্থাপন করতে পারো, যদি সেরকম কিছু সুযোগ থাকে। এখানে টোটালি তোমার স্বকীয়তা। এই ব্যাখ্যাটা কিন্তু আমি একভাবে উপস্থাপন করব, তুমি কিন্তু আর একভাবে উপস্থাপন করবে। এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট কিন্তু ভেরি হবে, হুবহুব এক হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। হয়তো আনসারটা সবার এক হতে পারে, কিন্তু এই যে ব্যাখ্যা, পক্ষে যুক্তি উপস্থাপন, এখানে কিন্তু ভিন্নতা আসবেই, যদি তুমি কোনো অনৈতিকভাবে সংগ্রহ না করো। তো এই মর্মে এখানে আমি আরেকটা উপদেশ দিতে চাই, সেটা হলো যে পুরোপুরি আনসারটা যদি একটু দুর্বল হয়, তবুও নিজের মাথা থেকে লিখবে, নিজে বুঝে লিখবে, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। তুমি চুরি করে যদি অন্য কোনোভাবে যদি তুমি একেবারে সেইভাবে লেখো, সেটা যদি আমরা সরাসরি বুঝতে পারি, তাই সেই অত চমৎকার উত্তরের কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমরা চাই তুমি স্টুডেন্ট, তোমার নিজস্ব একটা ক্যালিভার আছে, তোমার নিজস্ব একটা যোগ্যতা আছে, তুমি এতদিন ধরে পড়াশোনা করছো। বাবারা, আমরা চাই
যে তুমি তোমার মতো করেই লেখো, তাতেই আমরা যথেষ্ট খুশি হব এবং এখানেই কিন্তু নম্বর বেশি পাওয়া যাবে। তাহলে নিজের স্বকীয়তা, নিজের মেধা দিয়ে লিখবেন, নো টেনশন, টেনশনের কোনো কারণ নাই। সেটা সেই উত্তর যদি দুর্বল হয় তাতে কি, তুমি তো তোমার মতো করেই লিখছো, তাতেই তো আমরা খুশি, আর আমরা খুশি হলেই তো তোমার নম্বর পাবো। এটা আদারওয়াইজ নেওয়ার কোনো সুযোগ নাই। একজন স্টুডেন্ট সবসময় চেষ্টা করবে যে তার উত্তরটা দেখে যেন সংশ্লিষ্ট শিক্ষক সন্তুষ্টি প্রকাশ করেন, আর রাইট হলেই তো আমরা সন্তুষ্টি প্রকাশ করব। তো এখন তাহলে আমরা গেলাম যে আমাদের প্রথমে সূত্র দিতে হবে, সূত্রের আলোকে গাণিতিক বিশ্লেষণ করতে হবে, তারপরে উত্তরের পক্ষে যুক্তি চাওয়া হলে সে যুক্তি তুলে ধরতে হবে। আর বারবারই বলছি যে নম্বর বিন্যাসের দিকে নজর দিতে হবে। এখন আসো যে অনেক উদ্দীপকে লেখচিত্র থাকতে পারে, যেমন আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে বা প্রথম অ্যাসাইনমেন্টেও কিন্তু লেখচিত্র আছে। তো লেখচিত্র লেখচিত্রটার দিকে খেয়াল করার আগে আমরা বলি বা আমি বলি যে তুমি আগে অনেকটা যোগ ব্যায়ামের মতো নিজের মনকে আগে স্থির করো, নিজের মনের চঞ্চলতা দূর করো, নিজে আগে স্থির হয়ে শান্তশিষ্টভাবে ফ্রেশ মন নিয়ে টেবিলে বসো, উদ্দীপক পরে লেখচিত্রটার দিকে ভালো করে খেয়াল করো। লেখচিত্রের এক্স অক্ষের দিকে কী আছে, ওয়াই অক্ষের দিকে কী আছে। সাধারণত এক্স অক্ষের দিকে থাকে স্বাধীন চলক, যে এক্স অক্ষের দিকে যে রাশিটা থাকে সেটাতে আমরা দেখি যে এই রাশির পরিবর্তনের কারণে ওয়াই অক্ষ বরাবর রাশিটা কী রূপে পরিবর্তিত হচ্ছে, সেটাই কিন্তু লেখচিত্রে উল্লেখ থাকে। তো আমার স্টুডেন্টদেরকে আমি বলবো যে লেখচিত্রটাকে খুবই মনোযোগ সহকারে বারবার করে লেখচিত্রের দিকে দেখতে হবে, যেখানে কোন রাশিটার পরিবর্তনের কারণে কোন রাশির পরিবর্তনের কথা বলা হচ্ছে। লেখচিত্রে হাত দিতে হবে, আলাদা কাগজ কলম নিয়ে ওই লেখচিত্র তোমাকে আলাদাভাবে আঁকতে হবে। সেখানে নিজে নিজে নিজের মনকে প্রশ্ন করতে হবে যে এই যে এক্স অক্ষ বরাবর যে সময় বা এক্স অক্ষ বরাবর যে তাপমাত্রা আছে, এই যে এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আমি একটু বাড়াইলাম, তাপমাত্রা আর একটু বাড়াইলাম, তাপমাত্রা আর একটু বাড়াইলাম, তাতে করে চাপ বাড়লো না কমলো সে লেখচিত্র থেকে স্থাপন হবে। তাহলে একটা উদ্দীপক পড়ে লেখচিত্র পড়ার সময় অবশ্যই তোমার হাতে খাতা কলম থাকা চাই। প্রশ্ন পড়বেন, আপনি নিজে উত্তর চিন্তা করে করে নোট করবেন। লেখচিত্র পড়বেন, আপনি আবার লেখচিত্র আঁকবেন। এভাবে পূর্ণাঙ্গ স্টাডি করার পরে, সব কিছু গুছিয়ে নেওয়ার পরে তুমি অ্যাসাইনমেন্টের উত্তর লেখা শুরু করবে, তবেই সেটা পারফেক্ট হবে। অ্যাসাইনমেন্ট নিলেন, খাতা নিলেন, উত্তর করা তৈরি করলেন, আপনার মনের মধ্যে কত চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় এরকম একটা উদ্দীপক পড়ে লেখচিত্র পড়ে কিছুই মাথায় আসবে না। সুন্দরভাবে আগে ফ্রেশ মনে টেবিলে বসতে হবে, তাহলেই তোমার পক্ষে সবই সম্ভব। আমি গ্যারান্টিতে বলতে পারি আমাদের যত স্টুডেন্ট আছে প্রত্যেকেই যদি তার মেধাকে ভালোভাবে কাজে লাগায় তাহলে পূর্ণ নম্বরই তারা পাবে। আশা করি সেটা হবে। তো লেখচিত্র কথা বললাম, লেখচিত্রের অবশ্যই এক্স অক্ষের ভ্যালু ওয়াই অক্ষের ভ্যালুগুলোকে ভালো করে দেখতে হবে এবং নিজে রাফ করতে হবে। এক্ষেত্রেও তুমি একইভাবে তোমার বিভিন্ন পাঠ্য বই আছে, পাঠ্য বই থেকে তুমি হেল্প নিতে পারো। মনে করো তুমি লেকচারটা বুঝতেছো না, তোমার পাঠ্য বই তুমি খুলে দেখো, পাঠ্য বইয়ে তোমার ওই জায়গাটা অবশ্যই কোথাও না কোথাও আছে, সেই জায়গাটা তুমি ভালোভাবে স্টাডি করো, তাহলেই তুমি বুঝতে পারবে। আর কথাই আছে, একবার না পারিলে দেখো শতবার। এটা তো বাবা একেবারে চিরন্তন সত্য একটা জিনিস। একবারেই তুমি নাও বুঝতে পারো, এই জন্য তোমাকে একাধিকবার তো চেষ্টা করতেই হবে।
পাঠ্য বই তোমার পাশে থাকবেই। এখন এরপরে দেখো আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে কিছু জায়গা, এখানেও তোমার 16 নম্বর, এখানেও তোমার ওই দুটো প্রশ্ন 6 নম্বর এবং খ নম্বর বাদে প্রত্যেকটা প্রশ্নে 3 নম্বর করে আছে। এখানেও একইভাবে তোমাকে সূত্র উল্লেখ করতে হবে, সূত্র উল্লেখ করতে হবে 3 নম্বর থাকলে। গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করতে হবে, সেটা বিশ্লেষণ করতে হবে। এখন গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন বিশ্লেষণ বলতে কি বুঝো? আরে গাণিতিকভাবে বিশ্লেষণ মানেই হলো তোমাকে একটা অঙ্ক করতে হবে, এইটুকুই আমরা গাণিতিক বিশ্লেষণ বলি। সে অঙ্ক করার পর যে ফলাফলটুকু তুমি পেয়ে গেলে সেটা নিয়ে তোমার ব্যাখ্যা বা যুক্তি থাকলে বা প্রশ্নে চাওয়া হলে সেটা দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে সরাসরি আমি আগেই বলেছি যে এখানে সরাসরি উত্তর বলে দেওয়ার আমার কোনো সুযোগ নাই। তো আমি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যাতে তোমরা আমাদের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট দুটি ভালোভাবে লিখতে পারো, সুন্দরভাবে লিখতে পারো, যাতে তোমরা পূর্ণ নম্বর পাও আর যাতে তোমাদের ফলাফল ভালো হয়। ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা হয়তো অনেকেই একটু মনে কষ্ট পাবে যে স্যার সরাসরি উত্তর বলল না। আমি আবারও মনে করে দিই, কিন্তু সরাসরি উত্তর বলার আমার কোনো সুযোগ নেই, সেটা করবও না, এটা প্রশ্ন। তবে উত্তরটি যাতে তুমি লিখতে পারো সুন্দরভাবে, সে বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করলাম। এতে হয়তো তোমরা অবশ্যই কিছু না কিছু সুবিধা পেতে পারো। আর মনোযোগ, বেশি বেশি পড়াশোনা, এ দুটো খুবই জরুরি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যে যেখানেই থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো, এটা খুবই জরুরি। বাইরে ঘোরাঘুরি করা যাবে না অপ্রয়োজনে। বাবা মায়ের কথা শুনতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।